আফজাল, আমরা দেখলাম যে গুম খুনের শিকার যেই ব্যক্তিরা আছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান একটি মতবিনিময় সভা করেছেন। সেখানে প্রতিবেদনে আমরা দেখছিলাম তারেক রহমানের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে কি উঠে আসলো এই মতবিনিময় সভায়? না, একেবারে আবেগঘন পরিবেশ। ৩ বছরের বয়সী মিম তিনি তার বাবাকে হারিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে এটা তো আসলে কোনো অঙ্ক না যে আমরা ধরে নেব যে তার বাবা মৃত্যু বা তার বাবা মারা গেছেন। তাদের আহাজারি এখনও রয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছরের বেশি সময় পার হলো, তাদের স্বজনরা এখনও ফেরেননি, সে আক্ষেপটা রয়েছে। আরেকটা একজন শিশু সাফা হোসেন তিনি বলছিলেন যে তার বয়স যখন ২ মাস তখন তিনি তার বাবাকে হারিয়েছেন, তার বয়স এখন ১৩, তিনি বাবাকে এখনও পর্যন্ত দেখেননি। এই যে না দেখার আক্ষেপটা, সেই আক্ষেপটা এবং বিচার না হওয়া বা স্বজনরা যে এতদিন ফিরলেন না, সেই আক্ষেপগুলোই তারেক রহমানের কাছে তুলে ধরেছেন এবং বিচার চেয়েছেন এবং স্বজনদের খোঁজ চেয়েছেন। তারেক রহমানও আবেগ আপ্লুত হয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন, সহমর্মিতা জানিয়েছেন এবং বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি একটু দেখি যে গুম পরিবারের সঙ্গে তারেক রহমানের আজকের যে আলাপ হলো, সেই প্রোগ্রামটির আয়োজন করেছিল আমরা বিএনপির পরিবার এবং মায়ের ডাক নামে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের সংগঠন। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি, এটি প্রতিশ্রুতি দিয়েছেন। আন্দোলনে গুপ্ত কৌশল নেয়নি বিএনপি, গণতান্ত্রিক যাত্রায় সজাগ থাকার আহ্বান। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। বিএনপি কীভাবে পাশে থাকবে সেটি তারেক রহমান বলেছেন যে গুমের সঙ্গে জড়িতদের বিচার, অর্থাৎ গুম খুনের সঙ্গে আওয়ামী লীগের আমলে যত অপরাধ হয়েছে সকল বিচার করা হবে, আর যারা ভুক্তভোগী হয়েছেন তাদেরকে যেন মানুষ ভুলে না যায় সেই জন্য রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো বিএনপি যদি ক্ষমতায় যায় সেগুলোর নামকরণ করা হবে, যেন মানুষ এই নামগুলোকে মনে রাখে, স্মরণ করে রাখে। জি আফজাল, আরেকটি বিষয়ে দেখলাম যে আমরা এখানে পরিবারের যে সদস্যরা আছে যারা গুম খুনের শিকার হয়েছে, সেই ব্যক্তিদের পরিবারের সদস্যরা তারা গুমের বিচার যেন সঠিকভাবে হয় সেই আহ্বানটা আসলে তারেক রহমানের প্রতি জানাচ্ছিলেন। সেই বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গুমের বিচার শুরু হয়েছে। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটি চলছে, টিএফআই এবং জেআইসি সেলে গুমের বিচার এখন চলমান রয়েছে। টিএফআই হচ্ছে যে র্যাবের নিয়ন্ত্রণাধীন যে সেল, যেখানে আওয়ামী লীগ যাদেরকে থ্রেট মনে করত বিরোধী দলের মতের মানুষজনকে সেই টিএফআই সেলে নিয়ে গিয়ে দিনের পর দিন আটকে রাখা হতো, গুম করা হতো। সেই টিএফআই সেলে ছিলেন জামাতের একজন নেতা ব্যারিস্টার আরমান, তিনি সেখানে ছিলেন। জেআইসি সেল হচ্ছে যে ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন যে সেল, সেই সেলে যাদেরকে আটকে রাখা হয়েছিল। এই ঘটনার অর্থাৎ টিএফআই জেআইসি সেলে যাদেরকে আটকে রাখা হয়েছিল, এর সঙ্গে যারা জড়িত এরকম সাবেক বর্তমান 25 জন সেনা কর্মকর্তা, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল, তাদের বিচার চলছে এবং আগামী কয়েক সপ্তাহে এই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে 3 শতাধিক মানুষকে নৃশংসভাবে গুম করে হত্যা করার অভিযোগ রয়েছে। এই অভিযোগটি আর ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন। আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে, সেগুলো তদন্ত চলছে। আফজাল, আমরা রাজনৈতিক আলোচনায় আসতে চাই। আমরা জানি যে নির্বাচন একদম সামনে চলে এসেছে। জোট নিয়ে আমরা একটু জোট নিয়ে যে আলোচনা সেটি আমি একটু বলি যে এখন পর্যন্ত 47টি আসন ফাঁকা রেখেছে ইসলামী আন্দোলন জন্য। তারা চাচ্ছেন যে ইসলামী আন্দোলন যেন এই 11 দলীয় জোটের সঙ্গে তারা যুক্ত হয়, যদিও এটিতে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। আফজাল, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ইসলামী আন্দোলনের অপেক্ষায় রয়েছে এখনো 10 দল। তারা আরেকটি কথা বলছিলেন যে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছিলেন। মোটামুটি তারা তাদের বক্তব্য থেকে কি ইঙ্গিত দিচ্ছেন? না, তারা এখন যেটি বলছেন যে ইসলামী আন্দোলন যেহেতু জোট থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার মূল যেটি কারণ যে জামাত তাদের সঙ্গে ইনসাফ করেননি, তারা ইনসাফ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা জামাতকে মনে করছেন যে তারা ইসলামী যে আদর্শ কথা বলেন সেই আদর্শ থেকে জামাত সরে এসেছে, সেই কারণে ইসলামী আন্দোলন এই যে জোটের মধ্যে তারা যায়নি। কিন্তু জামাত বলছে যে ইসলামী আন্দোলনের জন্য দরজা তারা এখনও খোলা রেখেছেন, যদিও এটার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি যেটি বলছেন বা নেতারা আজকে যে জরুরি বৈঠক হয়েছে, ঐক্য প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনকে ফেরাতে জরুরি বৈঠক হয়েছে। 47 আসন রেখে শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। আসন সমঝোতা নয়, রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। অর্থাৎ রাজনৈতিক সমঝোতা বলতে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আসন সমঝোতা হলো না, কিন্তু এরপরও রাজনৈতিক একটা আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে। আর এর ফাঁকে যেটি হয়েছে যে ইসলামী আন্দোলন যেহেতু এই জোটে যাচ্ছে না, 47টি আসন ফাঁকা রেখেছে, সে কারণে এনসিপি চাচ্ছে যে জামাতের সঙ্গে বোঝাপড়া করে তাদেরকে 30টি আসন দেওয়া হয়েছে, সেই আসনটি যেন আরও কয়েকটি আসন বাড়িয়ে নিয়ে যায়, সেই চেষ্টা কিন্তু এনসিপি করছে। এনসিপি চাচ্ছে তারা 35 অথবা 40টি আসন চায়, যেহেতু ইসলামী আন্দোলন এই জোটে আসেনি, সেই আসনগুলো যেহেতু ফাঁকা রয়েছে। জি আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।